15ই ফেব্রুয়ারি 2024 এই দিনটি সুপ্রিম কোর্টের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই দিনটিতে ভারতের গণতন্ত্র সুরক্ষিত হয় একটি ঐতিহাসিক রায়দানের মাধ্যমে। যদিও এই রায় আসতে 5 বছর লেগে গেল, আর এই রায়ে প্রমাণিত হয় যে একটি দেশ কোনো কর্পোরেট সংস্থার ছুড়ে দেওয়া পয়সাতে চলে না, চলে সেই দেশের সংবিধানের আইন কানুনের মাধ্যমে। এমন একটি জাজমেন্ট যা পলিটিক্যাল পার্টি ও কর্পোরেট সংস্থার মধ্যে হয়ে থাকা গোপন অভিসন্ধির পর্দা ফাঁস করতে পারে, এমন একটি জাজমেন্ট যা সেন্ট্রাল গভর্নমেন্টকেও অস্বস্তিতে ফেলতে পারে। এই রায়দান করেছে সুপ্রিম কোর্টের মহামান্য 5 জন বিচারপতি। তারা হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি JB পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র। পুরো বিষয়টি আলোচনা করব আজকে এই এপিসোডে। তার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের এই এপিসোড। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড মানে ইলেকটোরাল বন্ডকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। Now to the big news from India. The Supreme Court has struck down electoral bonds. It has declared them unconstitutional. If you're an Indian, you know about this issue. It's been brewing for many years. এই রায়ে বলা হয়েছে নির্বাচনী বন্ড প্রকল্প ফান্ডামেন্টাল রাইট সেকশন 19 ক্লজ 1 সাব ক্লজ A ধারাকে লঙ্ঘন করছে। এই প্রকল্প অসাংবিধানিক। নির্বাচনী বন্ডের মাধ্যমে কর্পোরেট অনুদানকারীদের সম্পর্কে তথ্য অবশ্যই প্রকাশ করা উচিত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করতে হবে। যেসব নির্বাচনী বন্ড এখনো রাজনৈতিক দলগুলি ভাঙায়নি তার দাতাকে ফেরাতে হবে। SBI-কে 2018 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নির্বাচনী বন্ড প্রাপ্ত রাজনৈতিক দলগুলির বিশদ বিবরণ প্রকাশ করতে হবে। এর জন্য সুপ্রিম কোর্ট সময়সীমা ঠিকও করে দিয়েছেন। 1. বন্ড ক্রয়ের তারিখ, ক্রেতার নাম, বন্ডের মূল্য, রাজনৈতিক দলের নাম 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। 2. 13 মার্চের মধ্যে সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নির্বাচনী বন্ড কি জানতে হলে তার আগে জানতে হবে বন্ড কি। বন্ড হলো এমন একটি অর্থকারী মাধ্যম বা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে অর্থ আদান প্রদান করা হয়। আমরা বিভিন্নভাবে অর্থ আদান প্রদান করতে পারি, যেমন নগদ বা ক্যাশ, চেক, অনলাইন ট্রান্সফার আর বন্ড। এই বন্ড হলো একটা কাগজ যার মধ্যে সমস্ত ডিটেল লেখা থাকবে। সেটা নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক সেটা ভাঙিয়ে আপনাকে বা আপনার অ্যাকাউন্টে অর্থ মানে টাকা জমা করে দেবে। এবার আসি নির্বাচনী বন্ডের ব্যাপারে। যে কোনো রাজনৈতিক দলকে তার সংগঠন চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, আর সেই অর্থ আসে 2টি উপায়ে। 1. দলের সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে, যদিও এর থেকে যা অর্থ আসে তা দিয়ে বিপুল পরিমাণ খরচ চালানো সম্ভব নয়। আর সাধারণ জনগণ মানে আমি আপনি কেনই বা শুধু শুধু অর্থ দিতে যাব কোনো একটি রাজনৈতিক দলকে। 2. কর্পোরেট অনুদান মানে কোনো কর্পোরেট সংস্থা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে মোটা অঙ্কের অনুদান দিয়ে থাকে, সেটা ভয়ে দিক বা অন্য কোনো উদ্দেশ্যে দিক। আপনাদের মাথায় আসতে পারে একটি কর্পোরেট সংস্থা কেন শুধু শুধু টাকা দিতে যাবে একটি রাজনৈতিক দলকে। তার কারণ, এর প্রথম কারণ হলো ট্যাক্স এক্সেমশন মানে ট্যাক্সের ছাড় পাওয়া, আর দ্বিতীয় মূলত প্রধান কারণ হলো নিজেদের স্বার্থে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা লাভ করা, বিশেষ করে যে রাজনৈতিক দল সরকারে থাকছে। সমস্ত আদান প্রদান করা হয় গোপনে। কোনো সংস্থা কোন পার্টিকে কত টাকা দিচ্ছে তা কেউ জানতে পারতো না। 2018 সালের আগে সমস্ত আদান প্রদান করা হতো নগদে। এই অর্থের বেশিরভাগটাই রাজনৈতিক দলগুলি খরচ করে থাকে নির্বাচনের সময়।
এখানেই আসছে নির্বাচনী বন্ডের বিষয়। আগেই বলেছি 2018-র আগে নগদে অর্থ আদান প্রদান করা হতো। 2রা জানুয়ারি 2018 সালে বিজেপি গভর্নমেন্ট নির্বাচনী বন্ড চালু করে, কারণ আদান প্রদানে স্বচ্ছতা আনার জন্য। কেমন স্বচ্ছতা সেটা একটু পরে বুঝতে পারবেন। রাজনৈতিক দলগুলিকে বিভিন্ন উপায়ে অনুদান দেওয়া যেতে পারে, নগদ বা ক্যাশ। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে নগদে আদান প্রদানে অনেক অসুবিধে আছে। কে দিচ্ছে বা এই টাকা কোথা থেকে আসছে সেটা কেউ জানতে পারছে না, শুধু ওই নির্দিষ্ট পার্টি ছাড়া। টাকার উৎস অধরাই থেকে যাচ্ছে, কোনো রেকর্ড নেই, নন ট্রান্সপারেন্ট। চেক বা অনলাইন মানি ট্রান্সফার এই একটা মাধ্যম হলো আইডিয়াল, ট্রান্সপারেন্ট, বাট এটা পপুলার নয়। কোনো কর্পোরেট এটা করতে চাইছে না, কারণ ডোনার আইডেন্টিটি, সমস্ত রেকর্ড থেকে যাবে। কে কোন পার্টিকে কত টাকা দিচ্ছে সমস্ত জানা যাবে, ফলে ডোনারদের অসুবিধে হবে। ডোনারের পলিটিক্যাল আইডেন্টিটি বেরিয়ে আসবে। তাহলে টাকা আসবে কি করে? তখনই উঠে আসে নির্বাচনী বন্ডের বিষয়। বন্ড, গভর্নমেন্ট বন্ড ইস্যু করার কথা বলেন। ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে অনুদান দেওয়া যেতে পারে, আর সেটা এসবিআই এর মাধ্যমে করতে হবে। এটাকে বলা হয় ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড। ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের সুবিধা হলো কারণ নাম লেখা থাকবে না, ডোনারের আইডেন্টিটি সেফ থাকবে, আর ইনকাম ট্যাক্সের সেকশন 80 জিজিবির অধীনে ট্যাক্স ডিডাকশনের সুবিধা পাওয়া যাবে। আর যে সমস্ত পলিটিক্যাল পার্টি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে অনুদান নেবে তারাও ট্যাক্সের এক্সাম্পশনের সুবিধা লাভ করবে। 2রা জানুয়ারি 2018 সালে স্বচ্ছতা আনার জন্য কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড চালু করে, আর তার জন্য বিভিন্ন অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করা হয়। আর এই সমস্তটাই করা হয় রাজ্যসভাকে বাইপাস করে। ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিবর্তন করা হয়, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টে পরিবর্তন করা হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টে পরিবর্তন করা হয়। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয় দ্য কোম্পানি অ্যাক্ট সেকশন 82A। এখানে মনে হতে পারে যে বর্তমান সরকার যে পদক্ষেপটা নিচ্ছে সেটা তো ঠিকই আছে, কে কাকে কত টাকা দিচ্ছে তার রেকর্ড তো কোথাও না কোথাও থাকবে, তাহলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে, আর সেটা গোড়াতেই। একটু পরেই সেটা জানতে পারবেন। 2019 সালে সিপিআই, কমন কজ এবং এডিআর সুপ্রিম কোর্টে এর এগেনস্টে কেস ফাইল করে, আর তাদের যুক্তি হলো 1, নির্বাচনী বন্ড ভোটদাতাদের তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করছে, কারণ তারা যে পার্টিকে ভোটে জিতিয়ে সরকারে আনছে সেই রাজনৈতিক দলের অর্থ কোথা থেকে আসছে তারা সেটা জানতে পারছে না। অনুদানকারীর সঙ্গে সেই রাজনৈতিক দলের কোনো অশুভ আঘাত হতে পারে, অনৈতিক কোনো কিছু পাওয়ার জন্য অনুদান করেও থাকতে পারে, আর তথ্য জানার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 2, নির্বাচনী বন্ড নির্বাচন ও গণতন্ত্র এই দুইয়ের মধ্যে স্বচ্ছতা আনে না, বরং আরো অস্বচ্ছ করে তোলে। নির্বাচন জেতার পর বিজয়ী রাজনৈতিক দল জানতে পারবে যে কে কোন রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে, কারণ এসবিআই হলো একটি সরকারি সংস্থা, আর বিজয়ী রাজনৈতিক দল সরকারে আছে, ফলে সমস্ত তথ্য সেই রাজনৈতিক দলের কাছে চলে আসবে। অথচ ভোটদাতা এবং বিপক্ষ রাজনৈতিক দল কিছুই জানতে পারবে না। 3, অনৈতিকভাবে দ্য কোম্পানি অ্যাক্ট 1956 এর সেকশন 182 পরিবর্তন করা। নির্বাচনী বন্ড আসার আগে এই আইনে ছিল যে কোনো কোম্পানি শুধুমাত্র 3 বছরের গড় মুনাফার 7.5% অনুদান হিসাবে দিতে পারবে কোনো রাজনৈতিক দলকে, আর সেটা শেয়ার হোল্ডারদের জানাতে হবে। কিন্তু তা পরিবর্তন করে করা হয় যে লোকসানে চলা কোম্পানিও অনুদান দিতে পারে। আনলিমিটেড কন্ট্রিবিউশন টু পলিটিক্যাল পার্টিস এনাবেলিং সিগনিফিকেন্ট পলিসি ইনফ্লুয়েন্স মানে সীমাহীন অনুদানের মাধ্যমে রাজনৈতিক দলের প্রভাবে নীতি পরিবর্তন করা। নন ডিসক্লোজার অফ ইনফরমেশন অন পলিটিক্যাল ফান্ডিং টু শেয়ার হোল্ডার মানে শেয়ার হোল্ডারদের কাছে রাজনৈতিক অনুদানের তথ্য প্রকাশ না করা। এবার একটা তথ্য দিচ্ছি, দেখুন 2017-18 থেকে 2022-23 এর মধ্যে
কোন রাজনৈতিক দল কত টাকা তুলেছে সেটা একবার দেখুন। সবচেয়ে বেশি বিজেপি 6,566 কোটি, আইএনসি মানে কংগ্রেস 1,123 কোটি, টিএমসি 1,093 কোটি টাকা। 2018 সালের 2রা জানুয়ারির পর থেকে সমস্ত অনুদানের সম্পূর্ণ তথ্য একমাত্র এসবিআই ও সরকারের কাছে আছে। অথচ যারা ভোট দিয়ে সরকার গঠনে সাহায্য করলো, মানে ভোটাররা, দেশের জনগণ, তাদের কাছেই কোনো তথ্য নেই। তারা জানতেই পারলো না এই টাকার উৎস কি আর কি উদ্দেশ্যে অনুদান এসেছে। সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে আরো বলেছেন যে নির্বাচনী বন্ডেই কালো টাকা রোখার একমাত্র পথ নয়, অন্যান্য পথও আছে। কালো টাকা আটকানোর যুক্তি দিয়ে তথ্যের অধিকার লঙ্ঘন করা যায় না। রাজনৈতিক অনুদানের সচরাচর দুটি কারণ থাকে, সমর্থন অথবা হয়তো বিনিময়ে কিছু পাওয়া। রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যক্তিবিশেষের অনুদানের চেয়ে কোনো সংস্থার গুরুতর প্রভাব রয়েছে। সংস্থার অনুদান একেবারেই ব্যবসায়িক লেনদেন। কোম্পানি আইনের 182 নম্বর ধারা সংশোধন করে ব্যক্তি ও সংস্থাকে একই স্তরে এনে ফেলা হয়েছে, যা স্বেচ্ছাচারিতা এবং সাম্যের অধিকারের লঙ্ঘন। ঢালাও কর্পোরেট অনুদানের অনুমতির ফলে সংস্থাগুলি নির্বাচনী প্রক্রিয়ায় দেদার প্রভাব খাটানোর ছাড়পত্র পেয়ে গিয়েছে। এটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সাম্যের পরিপন্থী। সব রাজনৈতিক অনুদানের উদ্দেশ্যই সরকারি নীতি পাল্টানো নয়। পড়ুয়া, দিনমজুরেরাও অনুদান দেন। কিছু অনুদানের উদ্দেশ্য আলাদা বলে এই গোপনীয়তার আড়াল সবাই পাবেন না, এটা হয় না। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সুপ্রিম কোর্ট গণতন্ত্রের পক্ষে গিয়ে রায় দিয়েছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই সেই 5 জন বিচারপতিদের যারা এই ঐতিহাসিক রায় দিয়েছেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।